প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সেনাবাহিনীতে হঠাৎ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। কেন এই রদবদল, এটা নিয়েই অনেক আলোচনা সমালোচনা চলছে। গতকাল আমি যে পর্বটি করেছিলাম তার নিচে দেখলাম কমেন্টসে অনেকেই বলেছেন যে ভাই, সেনাবাহিনীর যে রদবদলটা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলেন। তো আমি খোঁজ নিয়েছি। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গার সময়ের পার্থক্যটা এমন যে আমরা যখন রাতে ঘুমাই তখন বাংলাদেশে অনেক ঘটনা ঘটে। তো সেনাবাহিনীর এই পরিবর্তনগুলো আপনারা জানেন, পরিবর্তনের পেছনের ঘটনাগুলো আমি বলার চেষ্টা করব। এটা নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে যেটা আপনারা কোথাও শোনেননি। আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আমাদের চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি ময়মনসিংহে ডগে ছিলেন, সেটি একটি প্রশিক্ষণ কেন্দ্র। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পেশাগতভাবে তার অবস্থানটা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি সবার কাছে ভীষণ প্রশংসিত। যে মুহূর্তে সেনাবাহিনী এই জামাতপন্থী, হিজবুতপন্থী এরকম বিভিন্ন ট্যাগ পাচ্ছিল, সেই সময় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর মতো একজন অফিসারের এই পদে আসীন হওয়াটা ইট ইজ অ্যান সিগনিফিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। কারণ চিফ অফ জেনারেল স্টাফ এটা আর্মিতে এ কারণে গুরুত্বপূর্ণ যে তারা আর্মির ফিনান্সটা দেখে, বাজেটিং করে এবং অনেক পলিসি মেকিং লেভেলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং অতীতেও দেখা গেছে যে সিজিএস যারা ছিলেন তারা পরবর্তীতে অনেক ভালো জায়গায়ও গিয়েছেন। সেই জায়গায় এই সিজিএস এই পদটা খালি হয়েছিল। মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তিনি অবসর পূর্ব ছুটিতে গেছেন গত জানুয়ারি মাসে। এরপরে চেষ্টা করা হয়েছিল এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে নমিনেট করার ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেই সময়ের সেনাপ্রধান যিনি জেনারেল ওয়াকার সেটি ঠেকিয়ে দিয়েছিলেন এবং তারপরে পদটি খালিই ছিল। নতুন নির্বাচিত সরকার এসে মাইনুকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে, সেটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট থাকে, সেই আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সরিয়ে দিয়ে সেখানে পদায়ন করা হয়েছে 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 24 পদাতিক ডিভিশন মানে চিটাগাং ক্যান্টনমেন্ট যেটা, তো সেখানকার জিওসি কে এই পদে আনা হয়েছে। সো এই দুইটা খুব ভাইটাল চেঞ্জ। এছাড়াও আরো কিছু চেঞ্জ আছে। মেজর জেনারেল ফেরদাউসকে নিয়ে যাওয়া হয়েছে এই চিটাগাংয়ে। দিল্লিতে যিনি সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার হাফিজ, তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। যশোরের গণহত্যার নেতৃত্ব দানকারী যিনি মেজর জেনারেল ইমদাদ, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। সো এরকম বেশ শাফলিং রিশাফলিং হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা হলো যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল যিনি সম্ভাব্য সেনাপ্রধান হতে পারতেন, অনেকেই বলেছিলেন যে পরবর্তী সরকার এলে কামরুল ওয়াকারের পরে সেনাপ্রধান হবে। কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয় যখন বাহিনীর রেগুলার পজিশন থেকে তাকে সরানো হয়, এবং তার মানে তার আর্মি ক্যারিয়ারটা ডিফারেন্ট পাথে চলে গেল, হয়তো সে আর মেইন স্ট্রিমে ফেরে না। এটা বহুবার হয়েছে। 5ই আগস্টের পরেও আমরা দেখেছি যে প্রথমে সেই সময়ের এনডিসি যে কলেজটা ছিল, ন্যাশনাল ডিফেন্স কলেজ, তার যিনি কমান্ড্যান্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা, ন্যস্ত করা হয়েছিল। তো এবার কামরুলকে করা হয়েছে। কামরুলের ফেটটা কি হবে? এই কামরুল কিন্তু পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত বছর জানুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে দেখা করেছিলেন, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন, পাকিস্তানের সাথে রেগুলার ট্রেনিং এক্সচেঞ্জের ব্যবস্থা করেছিলেন, এবং তার এই পাকিস্তান প্রীতিটা আসলে খুব চোখে রাখত। কামরুল আর একজন আছে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর। এই কামরুল আর ফাইজুরের উত্থানটা ইউনূসের আমলে খুব বেশি বেড়ে গিয়েছিল। তো সেই কামরুল প্রথমেই
আজ গতকাল তাকে হ্যান্ডওভার করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এখন কামরুলকে কোনো একটা দেশে রাষ্ট্রদূত করা হবে। কামরুলের ইচ্ছে হলো তুরস্কের রাষ্ট্রদূত হওয়া, কিন্তু তাকে বলা হয়েছে যে না, তুরস্কের রাষ্ট্রদূত নয়, তুমি তোমার অন্য কোনো প্রেফারেন্স থাকলে জানাও। আরো ইন্টারেস্টিং ঘটনা হলো, কামরুলকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হয়েছে তখন এটা কিন্তু পাকিস্তান ভালোভাবে নেয়নি। পাকিস্তান থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে ফোন করে বলেছিলেন যে এটা কি হলো, কামরুলকে কেন সরিয়ে দেওয়া হলো, আপনি তো আমাদেরই লোক, আপনি থাকতে এটা কি করে হয়। ডক্টর খলিল বলেছে, এখন আমি অন্য পক্ষের লোক, এখন আর আমি আপনাদের লোক নেই। একথা শুনে ইশাক দার বেশ মনক্ষুণ্ণ হয়েছেন, এবং টোটাল আর্মির এই যে রিশাফলিংটা হয়েছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে একটা প্রতিবেশী দেশের প্রেসক্রিপশন কাজ করেছে। এমনকি এই যে দিল্লি থেকে ব্রিগেডিয়ার হাফিজকে এনে মেজর জেনারেল করা হলো, দিস অল ইন্ডিকেটস যে এর পেছনে কলকাঠি নেড়েছে কারা, এবং তারেক রহমান তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তগুলো ম্যাচিউরড হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কারা আছে এটা ক্লিয়ার হয়তো আমি আপনাদের সামনে বলবো না। কিন্তু এই যে কামরুল চলে গেল ফৈজুর যাবার পথে, এখন আরেকটা প্রশ্ন এসেছে, তাহলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কবে যাবেন? এই জেনারেল ওয়াকার আগের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত, এবং শেখ হাসিনা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে, অনেকের মানাকে গ্রহণ না করে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান করেছিলেন। এই জেনারেল ওয়াকার মেজর থাকা অবস্থায় সুপারসিডেড হয়েছিলেন, অর্থাৎ তার প্রমোশন হতো না, এবং আর্মির নিয়ম অনুযায়ী পরপর 3টা বোর্ড যদি কেউ প্রমোটেড না হয় তাহলে তার প্রমোশন হয় না। তারপরেও দেখা গেল যে 2009 সালে আওয়ামী লীগের সরকার এলে একেবারে মানে দ্রুততম সময়ে তার 6টা প্রমোশন হয়েছে। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, সেখান থেকে ফুল কর্নেল, সেখান থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল, এবং লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল। অথচ এই জেনারেল ওয়াকারের সেনাপ্রধান হবার জন্য যে বেসিক যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো নেই। মেজর থাকা অবস্থায় পিএসসি পাস স্টাফ কলেজ এইটা করতে হয়, তাহলে সে লেফটেন্যান্ট কর্নেল হয়। লেফটেন্যান্ট কর্নেল থেকে যদি কেউ কর্নেল এবং ব্রিগেডিয়ার হতে চায় তাহলে তাকে আরেকটা ডিগ্রি করতে হয়, সেটা হলো AFWC আর্ম ফোর্সেস ওয়ার্ক কোর্স। জেনারেল ওয়াকার কিন্তু এই AFWC কোর্সটা করেননি। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হলেন, ব্রিগেডিয়ার হলেন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হতে হলে আপনাকে ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC বা সমপর্যায়ের কোর্স করতে হয়। জেনারেল ওয়াকার কিন্তু NDCও করেননি। দেখেন, সেই যে পিএসসি কোর্সে মেজর থাকা অবস্থায়, তারপর থেকে তার কিন্তু আর কোনো এই কোর্সগুলো করা হয়নি। তারপরও এই যোগ্যতা এবং 2018 সালের যে রিভাইজড পলিসি, তাতে মেজর জেনারেল হতে গেলে NDC কমপ্লিট করা মাস্ট, বাট তার ক্ষেত্রে এটার ভায়োলেশন হয়েছে। এর বাইরে তিনি এই যে আওয়ামী লীগের 15 বছর তিনি পুরোটা সময় ঢাকায় ছিলেন, এবং ঢাকায় থাকার জন্য তিনি বিভিন্ন পদে ছিলেন। এই যে 46 ব্রিগেডের দায়িত্ব পালন করেছেন, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের PSO ছিলেন, তিনি মিলিটারি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে 2বার, যেটা আর্মিতে রেয়ার বা কেউ এর আগে হয়তো করেইনি। আওয়ামী লীগ আমলের সব সুবিধা তিনি পেয়েছেন। তিনি সর্বাধিক বিদেশ ভ্রমণ করেছেন, কোনো আর্মি অফিসার এত বিদেশ ভ্রমণ করেনি যেটা জেনারেল ওয়াকার আওয়ামী লীগের আমলে করেছেন। আওয়ামী লীগের সব ফল খেয়ে তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও জেনারেল হয়েছেন। এছাড়াও মেডিকেল গ্রাউন্ডেও তিনি জেনারেল হতে পারেন না। তিনি যখন মেজর জেনারেল তখন তার বাইপাস সার্জারি হয়েছিল হার্টে, এবং হার্টের বাইপাস সার্জারি হলে বা ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ অসুখ হলে সে মেডিকেলি ডাউনগ্রেডেড হয়ে যায় মেডিকেল ক্যাটাগরিতে, এবং সে তখন আর নেক্সট প্রমোশনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেজর জেনারেল পদের থেকে তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, পরে তো জেনারেল হয়েছেন, এবং ফাইনালি সে তার নিয়োগকারী সরকার হাসিনা সরকারের সাথে বেইমানি করেছেন। তিনি সংবিধানে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছেন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। এইরকম একজন অযোগ্য, বেইমান, বিশ্বাসঘাতক সেনা প্রধানকে
কি এখনো তার পদে রাখা হবে কি না। সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই কথা উঠেছে যে সেনাবাহিনীকে অলরেডি অনেক বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেনাবাহিনীকে সব সরকার ব্যবহার করে, কিন্তু দিনের শেষে সেই সেনা কর্মকর্তাদেরই ফাঁসিয়ে দেওয়া হয়। যেমন আইসিটিতে বর্তমানে অনেক সেনা কর্মকর্তার বিচার চলছে, অথচ সেই সব ঘটনার দায় কিন্তু সামরিক কর্মকর্তাদের প্রধানত নয়। এই অবস্থা থেকে আর্মি উত্তরণ ঘটাতে চায়, আর্মি একটা পেশাজীবী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় এবং স্বভাবতই বিএনপির মধ্যেও একটা বড় রকমের দাবি উঠেছে বলা যায় যে ওয়াকারকে কবে সরানো হবে। এখন জাতি তাকিয়ে আছে সেনাবাহিনীর এই রদবদলের ধারাবাহিকতায় নতুন সেনাপ্রধান কবে আসবে, কবে ওয়াকারের বিদায় হবে এবং বিদায়ের পর তার বিচার হবে কিনা সেটাও একটা বিচার্য বিষয়। পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো, আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা থামাতে সেনাবাহিনী রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন থেকেই প্রচলিত কথা হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক কূ হয়েছে, তবে বেসামরিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে। ক্ষমতা দখলের আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেছিলেন তার উপর ভরসা রাখতে। বিদেশি মদদে ইউনূস সরকার দীর্ঘ 18 মাস বাংলাদেশকে একটি ভয়াবহ অবস্থায় রেখে শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপের মুখে, যেখানে হয়তো ওয়াকারও আছেন, একটি সাজানো নির্বাচন দিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা এবং দুর্নীতি সহ একাধিক মামলায় খালাস দিয়ে দেশে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শান্তিতে তার মেয়াদকাল শেষ করতে পারবেন কি? খবর কিন্তু ভিন্ন কথা বলছে। নতুন সরকার গঠনের অব্যবহিত পরেই প্রশাসনের শীর্ষ পদগুলোতে যে বড় ধরনের রদবদল শুরু হয়েছে তা শুধু রুটিন মাফিক প্রশাসনিক কাজ নয়, বরং এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে নিরঙ্কুশ করার একটি কিউরেটিং প্রক্রিয়া। পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তাকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রশাসনের অন্দরে অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বাহারুল আলমের বিদায় ঘণ্টা আসলে বেজে গেছে। বিদায় লগ্নে কর্মীদের বা সহকর্মীদের উদ্দেশ্যে চার্লস ডিকেন্সের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বাহারুল আলম যে বার্তা দিয়েছেন সেটি এরকম যে এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়। তা আদতে গত 1.5 বছরে প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আস্থার সংকটেরই প্রতিচ্ছবি। আসলে পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো, আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়োগ হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, যা বর্তমান ক্ষমতাসীনদের কাছে অস্বস্তির কারণ। বিএনপি পন্থী রাজনৈতিক এবং সুশীল সমাজের একটি অংশ বা বড় অংশ মনে করে যে যদিও আগস্টে বা 5ই আগস্টে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করায় ওয়াকারুজ্জামানের ভূমিকা ছিল উজ্জ্বল,
তবুও তার উপর জামায়াত বা আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রভাব থাকতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন যে সেনাপ্রধানের পদ পরিবর্তন কেবল একজন ব্যক্তির পদ পরিবর্তন নয়, এটি দেশের সামরিক নীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে বিএনপি বিরোধী বা বিগত সরকারের অনুগত কোনো প্রভাব বলয় যাতে সক্রিয় না থাকতে পারে, সেজন্যই এই পরিবর্তনের তোড়জোড়। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। 2024 সালের 24শে জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারের মেয়াদ 2027 সাল পর্যন্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সময়সীমা অর্থহীন হয়ে পড়েছে। জ্যেষ্ঠতার ক্রম এবং রাজনৈতিক সমীকরণ মিলিয়ে পরবর্তী সেনাপ্রধান হিসাবে বেশ কয়েকটি নাম আলোচনা রয়েছে। জেনারেল ওয়াকারের ব্যাচমেট বা সমসাময়িক জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে লেফটেন্যান্ট জেনারেল শামীমের কথা। তালিকার পরবর্তী নামগুলো মূলত কনিষ্ঠ কর্মকর্তাদের, যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি জেনারেল ফয়জুর রহমানের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের নাম বা মইনুর রহমানের নামও শোনা যাচ্ছে। সেনাপ্রধানের বিদায়ের এই গুঞ্জনের পেছনে কেবল বর্তমান সরকারের ইচ্ছা নয়, বরং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বা ইউনূস সরকারের সময়কালের কিছু স্পর্শকাতর ভূরাজনৈতিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাসও জড়িত। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যকার সম্পর্ক নিয়ে গণমাধ্যমেই যা প্রচার হয়েছে, পর্দার আড়ালের ঘটনা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতা যা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তা হলো নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে তীব্র মতদ্বৈধতা ছিল। তা তুঙ্গে উঠে যায় যখন সেনাপ্রধানের মাথার উপর একজন নিরাপত্তা উপদেষ্টাকে বসানো হয় যিনি মার্কিন নাগরিক। জেনারেল ওয়াকার রোহিঙ্গা প্রত্যাবর্ষণের আগে কোনো করিডোর স্থাপনে রাজি হননি এবং দ্রুত নির্বাচনের পক্ষে অনড় অবস্থান নিয়েছিলেন। এই দ্বান্দ্বিক পরিস্থিতির চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন প্রধান উপদেষ্টা কৌশলে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এসএম কামরুল হাসানকে ব্যবহার করে 3 বাহিনীর প্রধানদের চাকরিচ্যুতির বিজ্ঞাপন পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু ক্যান্টনমেন্টের তীব্র প্রতিক্রিয়া এবং সেনাপ্রধানের দৃঢ় অবস্থানের কারণে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কু বা প্রশাসনিক অভ্যুত্থান ব্যর্থ হয়। জেনারেল ওয়াকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি সৈনিক হিসেবে সংবিধান এবং সার্বভৌমত্বের শপথ ভঙ্গ করবেন না এবং কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন না। অথচ ভাগ্যের নির্মম পরিহাস এই যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। জেনারেল ওয়াকার হয়তো এক ডু অর ডাই পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে নির্বাচনের পথে নিয়ে এসেছেন, বিদেশি করিডোর এবং দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসনের ব্লুপ্রিন্ট নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু রাজনীতিতে বাবাজি কৃতজ্ঞতার কোনো স্থান নেই। আজ যখন নতুন সরকার তার নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে, তখন ওয়াকারুজ্জামানের অতীত অবদান নয়, বরং তার নিয়োগকাল, কে তাকে নিয়োগ দিয়েছে, কার আমলে তিনি নিয়োগ পেয়েছেন এবং তার বিরুদ্ধে কথিত রাজনৈতিক ট্যাগ, অর্থাৎ তিনি জামায়াতের আমিরের ঘনিষ্ঠ বা তিনি জামায়াতপন্থী সেনাপ্রধান, এই ট্যাগই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সেনাপ্রধানের সম্ভাব্য বিদায় হবে একটি গভীর রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন, নাকি তাকেও ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয়ে বিদায় নিতে হবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। জানা যাবে কিছুদিনের মধ্যেই। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের ক্ষমতার করিডোরে অস্থিরতা সহসাই কাটছে না। দেখা যাক কে কাকে কেটে টিকে থাকে, কে কাকে কেটে বেরিয়ে যেতে পারে। ভালো থাকবেন সবাই।